প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে আসলে আমরা কেউ ভালো নেই, তবুও ভালো থাকার জন্য নিরন্তর প্রচেষ্টা। তো এই অবস্থার ভিতরে আমাদের তো শুধু ঘরে বসে থাকলেই চলবে না, এর মাঝে কাজে ব্যস্ত থাকতে হবে, পড়াশোনা করতে হবে। তো যেহেতু আমরা এখনো ক্লাস করতে পারছি না ফিজিক্যালি, তো ভার্চুয়াল ক্লাস বা অনলাইন ক্লাসের মাধ্যমে আসলে আমরা সংযুক্ত থাকতে হবে। এজন্য তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাস পরিচালনায় আছি আমি কাজী ফরহাদ, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, শ্রীমঙ্গল সরকারি কলেজ। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আসলে কি, আমরা কিছু ক্লু দিয়ে দিব। এখানে কয়েকটা বর্ষের ক্লাস হবে। মূলত এই ক্লাসটা যাদের জন্য ইফেক্টিভ হবে সেটা হলো একাদশ দ্বাদশ শ্রেণী। তোমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের কোনো একটা চ্যাপ্টার নিয়ে আমরা এখানে আলোচনা করব। পাশাপাশি সেটা বিবিএস পাস কোর্সে প্রথম বর্ষের শিক্ষার্থীদের তোমাদের ব্যবস্থাপনা প্রথম পত্র কোর্সের একটা বিষয়, পাশাপাশি এটা অনার্স প্রথম বর্ষ ব্যবস্থাপনার তোমাদের ব্যবসা পরিচিতি কোর্সেও এটা সমভাবে কার্যকরী। তো এই ক্লাসটা মূলত একাদশ দ্বাদশ, বিবিএস পাস প্রথম বর্ষ, বিবিএস সমান প্রথম বর্ষ এবং কিছু বিষয় আছে যেগুলো অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের জন্য সমভাবে কার্যকরী। তো আমরা যে বিষয়টা নিয়ে পড়াশোনা করব বা আজকে অনলাইন ক্লাসে উপস্থাপন করব সেই বিষয়টা তোমাদের সাথে আলোচনা করার আগে আমি কতগুলো চিত্র দেখাবো। সেই চিত্রের ভিত্তিতে আমরা অনুধাবন করার চেষ্টা করব যে আসলে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, পরিষ্কার বোঝা যাচ্ছে না, চট্টগ্রাম মহোৎসব ভবনের একটা ছবি। দেন এখানে সেবাই আদর্শ বাংলাদেশ ডাক বিভাগ, অর্থাৎ বাংলাদেশ ডাক বিভাগের একটা লোগো বা মনোগ্রাম দেখা যাচ্ছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ ভবনের একটা ছবি দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের লোগো এবং পিছনে ব্যাংক ভবনের একটা ছবি। বিটিসিএল বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড, এদের একটা মনোগ্রাম দেখা যাচ্ছে এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপের একটা চিত্র দেখা যাচ্ছে। তাহলে এ দ্বারা আমরা কি বুঝতে পারি, অর্থাৎ আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করব? অনেকে হয়তো এতক্ষণে অনুধাবন করতে পেরেছো। হ্যাঁ, বুঝতে পেরেছো। আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো রাষ্ট্রীয় ব্যবসায়। তো পাঠ পরিচিতিতে আমরা মূলত আসলে এটা বইয়ের কোন চ্যাপ্টারে আছে সেটা তোমাদের খুঁজে পেতে সহায়তা করার জন্য মূলত আসলে এটি বলা। সেটি হলো একাদশ দ্বাদশ শ্রেণী তোমাদের বইয়ের সপ্তম অধ্যায়, এটি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের, এবং অনার্স এবং ডিগ্রি লেভেলের শিক্ষার্থী যারা খালিকুজ্জামানের বই পড়ো তাদের বইয়ের দ্বাদশ অধ্যায় এবং অন্য বইয়ের কাছাকাছি কোনো একটা অধ্যায় এটা পাবে। তো আজকে আমরা এই ক্লাসে শেষে যে বিষয়গুলো তোমরা অনুধাবন করতে পারবে বা এই অধ্যায় শেষে আলোচনা শেষে তোমরা যে বিষয়টুকু বা বিষয়গুলো নিয়ে জ্ঞান অর্জন করতে পারবে বা সম্যক ধারণা পাবে, সেই বিষয়টি হলো তোমরা রাষ্ট্রীয় ব্যবসা কি সেটা সংজ্ঞা দিতে পারবে, রাষ্ট্রীয় ব্যবসার কিছু বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, তারপরে রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য সম্পর্কে তোমাদের ধারণা হবে বা সে বিষয় সম্পর্কে তোমরা জানতে পারবে। আরেকটা বিষয় হলো রাষ্ট্রীয় ব্যবসার কিছু ক্ষেত্রগুলো আছে, তো এগুলো এখানে আমরা কিছু ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করব, সেইগুলো সম্বন্ধে তোমাদের সম্যক ধারণা হবে বলে আশা রাখছি। তো রাষ্ট্রীয় ব্যবসা কি আসলে এতক্ষণে যে ছবিগুলো দেখলাম তা থেকে কিছুটা ধারণা তোমাদের হয়েছে, তবুও আমরা সংজ্ঞা আকারে এগুলো একটু বিশ্লেষণ করার বা বর্ণনা বা ব্যাখ্যা করার চেষ্টা করব। তো রাষ্ট্রীয় ব্যবসা হলো জনগণের
জনগণের কল্যাণার্থে রাষ্ট্রীয় উদ্যোগে প্রতিষ্ঠিত বা জাতীয়করণকৃত কোনো ব্যবসায়ের মালিকানা ও পরিচালনা রাষ্ট্রের অধীনে থাকলেই তাকে আমরা রাষ্ট্রীয় ব্যবসায় বলবো। অর্থাৎ রাষ্ট্রীয় উদ্যোগে এটা গঠিত পরিচালিত হবে, অথবা এটা কোনো বেসরকারি ব্যবসা জাতীয়করণের মাধ্যমে হতে পারে, যেটা মালিকানা এবং পরিচালনা জনগণ বা তথা সরকারের হাতে থাকবে, এবং যেটা মূলত জনকল্যাণের উদ্দেশ্যেই এটা গঠিত এবং পরিচালিত হয়। তাহলে উক্ত সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে আমরা কিছু বৈশিষ্ট্য সংজ্ঞার আলোকে পেয়ে যাই। সেগুলো কি? যে রাষ্ট্রীয় ব্যবসা হলো জনকল্যাণমূলক একটা প্রতিষ্ঠান বা সংগঠন, যেটা মানুষের কল্যাণের উদ্দেশ্যে গঠিত হয়। আচ্ছা, এই ব্যবসা রাষ্ট্রীয় উদ্যোগে গঠিত এবং পরিচালিত হয়, যেটা আমি আগেই বলেছি। আর এটা হলো অনেক সময় বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করে নেয় সরকার, এবং এগুলো জনকল্যাণে করে থাকে। তাহলে জনকল্যাণের উদ্দেশ্যেই যে ব্যবসা রাষ্ট্রীয় মালিকানায় গঠিত, পরিচালিত এবং প্রতিষ্ঠিত হয়, সেটাকে আমরা সাধারণত এক কথায় রাষ্ট্রীয় ব্যবসায় বলবো। তো রাষ্ট্রীয় ব্যবসায় সংজ্ঞাগুলো যখন আলোচনা করলাম, এর ভিত্তিতে আমরা কিছু বৈশিষ্ট্যগুলো পেয়ে যাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো রাষ্ট্রীয় ব্যবসায়ের যে সকল বৈশিষ্ট্য আমরা সংজ্ঞার মাঝে আলোচনা করেছি, তার ভিত্তিতে কতগুলো বৈশিষ্ট্য সম্বন্ধে এখানে একটু আলোচনা করা বা আলোকপাত করার চেষ্টা করব। তো প্রথম যে বৈশিষ্ট্য, সেটা হলো স্বতন্ত্র গঠন প্রণালী। তো রাষ্ট্র ব্যবসা মূলত অনেক ক্ষেত্রে রাষ্ট্রপতি বিশেষ আদেশে গঠিত হতে পারে, অথবা দেশের আইনসভা বা জাতীয় সংসদের বিশেষ আইন বলে গঠিত হয়, এবং অনেক ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠান জাতীয়করণের মাধ্যমে রাষ্ট্রীয় ব্যবসা গঠিত হয়। তো এর গঠন প্রণালী অন্য ব্যবসা থেকে একটু আলাদা, এই জন্য বলা হচ্ছে যে এর গঠন প্রণালী স্বতন্ত্র। দেন রাষ্ট্রীয় ব্যবসার মালিকানা। তো মালিকানা কার হাতে থাকে, এটা আসলে আমরা ইতিমধ্যে অনুধাবন করতে পেরেছি যে ব্যবসা মালিকানা সাধারণত জনগণ বা সরকারের হাতে থাকে, অর্থাৎ এর মালিক জনগণ বা সরকার। এর কর্মচারী যারা, অর্থাৎ এখানে বিভিন্ন পদে কর্মরত আছে, তারা মূলত সরকারি বা রাষ্ট্রের কর্মচারী হিসাবেই গণ্য হয়। এটা যৌথ মালিকানা গঠিত হতে পারে, অর্থাৎ সরকারি এবং বেসরকারি মালিকানা, যেটাকে আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নামে আগে একটা চিত্র তোমাদের দেখিয়েছিলাম। তো রাষ্ট্রীয় ব্যবসা সাধারণত যৌথ মালিকানা গঠিত হতে পারে। রাষ্ট্রীয় ব্যবসায়ের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এর আইনগত সত্তা পৃথক, মানে এ ব্যবসা নিজের নামে আলাদাভাবে পরিচিত হতে পারে। এই প্রতিষ্ঠানের নিজস্ব সিলমোহর ব্যবহার করে পরিচালিত হতে পারে, যেটা তোমরা যৌথ মূলধনী কোম্পানিতে সিলমোহর ব্যবহার সম্বন্ধে পড়েছ। আর বিশেষ আইন বলে গঠিত হয়, অর্থাৎ যেটা রাষ্ট্রপতির আদেশে অথবা সংবিধানে বা সংসদে, জাতীয় সংসদে বিশেষ আইনের মাধ্যমে এটা গঠিত হয়ে থাকে। এই কারণে এটা আলাদা একটা আইনগত মর্যাদা বা সত্তার অধিকারী হয়ে থাকে। আরেকটা হচ্ছে জনকল্যাণ, যেটা রাষ্ট্রীয় ব্যবসা আসলে প্রথম এবং প্রধান যে বৈশিষ্ট্য, সেটা হলো এটা জনকল্যাণে গঠিত হয়, অর্থাৎ দেশের জনগণের কল্যাণের উদ্দেশ্যেই গঠিত হয়। আমরা জানি যে কোনো ব্যবসা গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, কিন্তু রাষ্ট্রীয় ব্যবসা মুনাফা অর্জনের মূল লক্ষ্য নয়, এর মূল লক্ষ্যটাই হলো দেশের জনগণের কল্যাণ। আরেকটা যেটা হচ্ছে যে দেশের অর্থনীতির যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, অর্থাৎ অর্থনীতির উপর যে কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা বা সুষম অর্থনৈতিক উন্নয়ন বা ন্যায্য মূল্যে জনগণকে পণ্য দ্রব্য বা সেবা সরবরাহ করা, সেটার উদ্দেশ্যে আসলে এটা গঠিত হয়। এ কারণে বলা হচ্ছে যে জাতীয় ব্যবসা অন্যতম একটা বৈশিষ্ট্য হলো, বা রাষ্ট্রীয় ব্যবসা একটা বৈশিষ্ট্য হলো যে এটা জনগণের কল্যাণে গঠিত হয়। এটা হচ্ছে অর্থনীতির উপর কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠা করে, সুষম অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে, অর্থাৎ সকল এলাকায় বা সব ধরনের অর্থনৈতিক খাতগুলোতে উন্নয়নে কাজ করে থাকে, এবং জনগণ যাতে ন্যায্য মূল্যে পণ্য পায়, যেটা তোমরা পরবর্তীতে আমরা এই বিষয় নিয়ে আরো একটু ডিটেলস আলোচনা করব। এবং এইগুলো নিশ্চিত করার লক্ষ্যে, অর্থাৎ দেশের জনগণের কল্যাণ এবং যে অর্থনৈতিক সুষম উন্নয়ন বা নিয়ন্ত্রণ বা ন্যায্য মূল্য পণ্যদ্রব্য পাওয়া, এই সকল নিশ্চিত করার লক্ষ্যে আসলে এটি গঠিত হয়ে থাকে। দেন আরেকটা বিষয় হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এবং পরিচালনা, অর্থাৎ রাষ্ট্র
ব্যবস্থাপনায় এই ব্যবসাটি গঠিত এবং পরিচালিত হয়। সেটা কিভাবে? সেটা হলো যে সরকারের বিভিন্ন বিভাগ বা মন্ত্রণালয় যেগুলো রয়েছে তাদের বিভিন্ন জনকে এটা নির্বাহী বা পরিচালক মণ্ডলী থাকে, তাদের অধীনে এটা পরিচালিত হয়। অর্থাৎ বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে যে নিযুক্ত নির্বাহী এবং পরিচালক মণ্ডলী থাকেন তাদের অধীনে এটি পরিচালিত হয়, যেটাকে আমরা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বা পরিচালনা নামে অভিহিত করলাম। আরেকটা বিষয় হলো এটা সাইজ বা প্রকৃতি বা ধরন যেটা হয় সেটা হচ্ছে অনেক বড় বা বৃহদায়তন হয়ে থাকে। কারণ হলো যে উন্নয়নশীল যে দেশগুলো, আমাদের দেশগুলোর মতো যে যে দেশগুলো রয়েছে সেখানে কোনো বড় ধরনের যে খাত আছে সেগুলোতে আসলে বেসরকারি মালিকানা যারা রয়েছে তারা বিনিয়োগ করতে আগ্রহী হয় না, বা ঝুঁকি থাকে বা অনেক বিনিয়োগ করতে হয়, রিটার্ন আসার একটা রিস্ক থেকে যায়, সে সকল কারণে আসলে অনেকে বিনিয়োগে আগ্রহী হয় না। তো এই সকল খাতে যেহেতু প্রচুর বিনিয়োগ করতে হয় এবং সেই ক্ষেত্রে যে আগেই বললাম যে উদ্যোক্তারা এগুলোতে আগ্রহী হয় না, তো সেই সকল ক্ষেত্রে আসলে রাষ্ট্রীয় ব্যবসা গঠিত হয়ে থাকে বা সরকারি উদ্যোগে এই ব্যবসাগুলো পরিচালিত হয়। তাহলে এটা রাষ্ট্রীয় ব্যবসা একটা অন্যতম বৈশিষ্ট্য। আরেকটা হলো চিরন্তন অস্তিত্ব বা স্থায়িত্ব। তো আসলে যে বিষয়টা হলো যে কোনো বিষয় আসলে একেবারে চিরন্তন নয়। এখানে চিরন্তন বলতে আসলে যে কথাটা বোঝানো হয়েছে সেটা হলো যে এটা অনেক দিন স্থায়ী হবে বা থাকে এই ব্যবসাগুলো। এর কারণটা হলো যে এটা সরকারকে জনগণের কাছে জবাবদিহিতা বা ম্যান্ডেট নিয়ে যেহেতু সরকার গঠন করতে হয়, সেহেতু সরকারকে সবসময় জনগণের কাছে তার কাজের জন্য জবাবদিহিতা করতে হয়। তো কোনো ব্যবসা প্রতিষ্ঠান একবার গঠন করলে সহজেই সেটা গুটিয়ে ফেলতে গেলে সরকারকে নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো সেই কারণে তাদের জবাবদিহিতা করা লাগে। আর যেহেতু অনেক বৃহৎ আকৃতির হয়, অনেক মূলধন বিনিয়োগ করতে হয়, তো এখানে অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। তো এটা গুটিয়ে ফেললে লোক বেকার হয়ে যায়, অসন্তোষ দেখা দেয়। তো এই সকল বিভিন্ন কারণে আসলে এই জবাবদিহিতা বা বৃহৎ প্রকৃতির ব্যবসাকে গুটিয়ে ফেলা যে একটা ভয় বা রিস্ক থাকে, সেই কারণে আসলে এই ব্যবসা সহজে গুটিয়ে ফেলা যায় না। এই কারণে বলা হচ্ছে যে এই ব্যবসায় স্থায়িত্ব অনেকটা দীর্ঘ প্রকৃতির বা চিরন্তন অস্তিত্ব বিরাজ করে। তো রাষ্ট্রীয় ব্যবসার কিছু বৈশিষ্ট্য আমরা এতক্ষণ আলোচনা করলাম, এবার দেখব এর কিছু উদ্দেশ্য আছে। তো আমরা জানি যে যে কোনো ব্যবসার উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন করা, যে কথাটা আমি আগে আলোচনা করেছি। তো রাষ্ট্রীয় ব্যবসা আসলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত হয় না, এর মূল উদ্দেশ্যই হচ্ছে জনকল্যাণ করা, অর্থাৎ দেশের জনগণের কল্যাণের উদ্দেশ্যেই এই ব্যবসাটি গঠিত হয়। অর্থাৎ মানুষের কে বিভিন্ন ধরনের সেবা প্রদান করার জন্য, ন্যায্য মূল্যে বিভিন্ন সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মূলত সরকার যেহেতু জনগণের দায়িত্ব নিয়ে সরকার গঠন করে বা ভোটে নির্বাচিত হয়, সেই কারণে তাদেরকে জনগণের প্রতি বিভিন্ন দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ থাকতে হয়, যে কারণে বিভিন্ন সেবামূলক কার্যক্রম বা কল্যাণমূলক যে কাজ সেটা করার উদ্দেশ্যে আসলে এই রাষ্ট্রীয় ব্যবসা গঠিত হয়। আরেকটা বিষয় হলো যে সম্পদের সুষম বন্টন। তো সম্পদের সুষম বন্টন বলতে যে কথাটা বোঝানো হচ্ছে যে যদি কিছু লোকের শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে তো মুষ্টিমেয় লোকের হাতে সব সম্পদ চলে যায়, সেই ক্ষেত্রে তারা ইচ্ছা মতো উৎপাদিত পণ্যদ্রব্যের দাম নির্ধারণে সচেষ্ট হয়, যে কারণে জনগণ শোষিত হতে পারে এবং নির্দিষ্ট কোনো অঞ্চল ভেদে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে। তো সেই এলাকার লোকজন সুবিধাভোগী হয়ে যায়। এ সকল কারণে সরকার তার উৎপাদিত পণ্যদ্রব্য বা সেবার মাধ্যমে জনগণকে সেবা দিয়ে থাকে এবং বিভিন্ন এলাকায় শিল্প উন্নয়ন ঘটে বা সম্পদ যেগুলো রয়েছে সেগুলো যাতে প্রপার ডিস্ট্রিবিউশন হয়, এর সুযোগ সুবিধা মানুষ জনগণ পেতে পারে, সেগুলো উদ্দেশ্যে আসলে এই ব্যবসাটা গঠিত হয়। অর্থনৈতিক অবস্থা বা ব্যবস্থা পরিবর্তন। তো অর্থনৈতিক ব্যবস্থা বলতে যেটা বোঝানো হচ্ছে যে আগেকার যুগে যে ব্যবস্থাগুলো ছিল বা কিছু মুষ্টিমেয় লোকের হাতে সম্পদ চলে যেত, তো যেগুলো ব্যক্তি স্বাতন্ত্র্য বা কারণে কিছু ধনী শ্রেণী আরো ধনী হয়ে যেত, গরিবরা গরিব হয়ে যেত, এগুলো একটা বৈষম্য তৈরি হতো। তো সেই বৈষম্য কে লাঘব করার জন্য সরকার আসলে এই ব্যবস্থা গ্রহণ করে থাকে এবং দেশের অর্থনৈতিক অবস্থা উন্নয়নের ক্ষেত্রে এটা ভূমিকা রাখে। কারণ হলো সরকার অনেক সময় কম দামে বা কম মূল্যে পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী দিয়ে থাকে, এটা এই কারণে করে থাকে যে যাতে জনগণ সেটা সুবিধাভোগী হতে পারে। তো এই দেশের অর্থনৈতিক অবস্থার এই পরিবর্তন আনার জন্য বা ব্যবস্থা পরিবর্তন আনার জন্য আসলে রাষ্ট্রীয় ব্যবসা গঠিত হয়ে থাকে।
আরেকটা হলো একচেটিয়া ব্যবসা রোধ, যেটা আমরা বলেছি যে যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সংগঠন শিল্প উদ্যোক্তাগণ উদ্যোগ গ্রহণ করে, তো তারা অনেক সময় মনোপলি ব্যবসা করার চেষ্টা করে, যার কারণে ইচ্ছা মতো পণ্যদ্রব্যের দাম নির্ধারণ করে থাকে। আমরা কিছুদিন আগে দেখেছি যে আদা বিদেশ থেকে আমদানি করা হয়েছে 67 টাকা কেজিতে, কিন্তু সেটা বাজারে 300 সাড়ে 300 টাকাতে বিক্রি হচ্ছে। অর্থাৎ তারা সিন্ডিকেট করে ব্যবসা করার চেষ্টা করছে। তো সরকার যেমন টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রি করছে 30 টাকা বা 25 টাকা কেজিতে। তো এই যে বিষয়গুলো, এইগুলো আসলে সরকার করে থাকে এই একচেটিয়া ব্যবসা রোধ করার জন্য। ক্রেতাদের স্বার্থরক্ষা একই ব্যাপার, যে এখানে যাতে জনগণ ন্যায্য মূল্যে সুবিধা ভোগ করতে পারে, পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী পেতে পারে, সেগুলোর জন্য আসলে এটা সরকার এগুলো করে থাকে। সুষম শিল্প উন্নয়ন, অর্থাৎ সব ধরনের শিল্পের উন্নয়ন ঘটানো, প্লাস বিভিন্ন এলাকায় শিল্প বিস্তার ঘটে, যাতে লোকে কর্মসংস্থান করতে পারে, ওই এলাকার লোকজন বা সম্পদের প্রাকৃতিক সম্পদের ব্যবহার হতে পারে। এই জন্য আসলে রাষ্ট্রীয় ব্যবসা গঠিত হয়। আরেকটা হচ্ছে দুর্নীতি এবং কর ফাঁকি রোধ। এটা হলো যে অনেক সময় কিছু ব্যবসায়ী বা শিল্পপতিগণ বিভিন্ন অজুহাতে সম্পদে গোপন করে সরকারকে কর ফাঁকি বা কর এড়ানোর একটা প্রবণতা দেখা যায়, আবার দুর্নীতি করে ব্যাংক থেকে লোন নিয়ে খেলাফি হয়ে যায়। তো এই বিষয়গুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই সরকার আসলে এই ব্যবসা বা রাষ্ট্রীয় ব্যবসার পরিচালনা করে থাকে। আরেকটা হলো মুদ্রা ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ, যেটা আমরা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক বিষয়ে আলোচনা করব, যে সরকারের যে কেন্দ্রীয় ব্যাংক রয়েছে তারা মুদ্রা প্রচলন করে থাকে। তো বিভিন্ন ব্যাংকে লোন মনিটরিং করে থাকে, বা আর্থিক প্রতিষ্ঠান যেগুলো রয়েছে তাদের নিয়ন্ত্রণ করে থাকে। তো এই ব্যবস্থাগুলো অনেক সময় প্রাইভেট সেক্টরে চলে গেলে সেগুলো হয় কি, যে ইচ্ছামতো তাদের নির্ধারণ করে। যেমন কিছুদিন আগে সরকার ঋণের সুদ বা আমানতের সুদের একটা হার নির্ধারণ করে দিয়েছে, যে 1 ডিজিটের ভিতর থাকবে, অর্থাৎ 10%, 9%-এর উপরে হবে না। তো এই বিষয়গুলো আসলে মনিটরিং করার জন্য আসলে এই যে রাষ্ট্রীয় ব্যাংক বা এই যে কেন্দ্রীয় ব্যাংক বা এই সরকারি ব্যবস্থা গড়ে উঠেছে। আরেকটা যে বিষয়, দেশ রক্ষা শিল্প পরিচালনা। অনেক সময় কিছু কিছু বিষয় আছে যেগুলো দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য এটা করা হয়ে থাকে। সাধারণত সমরাস্ত্র কারখানা বলে, বা অস্ত্র কারখানা, যেগুলো দেশকে রক্ষার জন্য, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য করা হয়। তো এইগুলো ব্যক্তি মালিকানা দিয়ে দিলে অনেক সময় হয় যে দেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়, দেশকে কেউ বিক্রি করে দিতে পারে। এই সকল অবস্থা থেকে রক্ষা করার জন্যই আসলে মূলত এই সকল প্রতিষ্ঠান সরকারের মালিকানায় বা রাষ্ট্রের মালিকানায় প্রতিষ্ঠিত বা পরিচালিত হয়। কিছু ভেষজ এবং ক্ষতিকারক পণ্য রয়েছে যেগুলো নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয়। যেমন অনেক সময় গাছগাছরা বা এগুলো জিনিস দিয়ে কিছু ওষুধ বা যে জিনিসগুলো তৈরি করা হয়, সেগুলোর পেটেন্ট যদি অনেক সময় অন্যদের হাতে চলে যায়, সেগুলো তারা ক্ষতিকর কাজে ব্যবহার করতে পারে। তাছাড়া এই যে মদ, গাঁজা, আফিম, যেমন কেরু অ্যান্ড কং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের একটা প্রতিষ্ঠান। তো পরবর্তীতে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। তো এইগুলো কিন্তু সরকার নিয়ন্ত্রণে বা সরকারি প্রতিষ্ঠান, অথবা যে আমরা এই এলাকাতে বিভিন্ন চা বাগানে আমরা দেখি যে মদের পাটটা আছে, এগুলো কিন্তু সরকারের নিয়ন্ত্রণে, এবং কেরুয়ান কং এ এগুলো উৎপাদন হয় সরকারি প্রতিষ্ঠানে। তো এখানে হিসাব থাকে কতগুলো উৎপাদন করা হলো, কোথায় ডিস্ট্রিবিউট করা হলো। তো এইগুলো আর বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় লাইসেন্স প্রাপ্ত মদের দোকান আছে যেগুলো নিয়ন্ত্রণ করা হয়। তো এই সকল যে সকল পণ্য আছে এগুলো নিয়ন্ত্রণ করার জন্য এগুলো সরকারের মালিকানায় থাকে। এর পাশাপাশি জাতীয় আয় বৃদ্ধি। তো আমরা জানি যে দেশের আগে বলেছি যে অনেক সময় ব্যক্তি মালিকানায় গেলে দুর্নীতি বা কর ফাঁকির প্রবণতা থাকে, তো সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়। তো সরকারি মালিকানায় থাকলে পুরোটাই সরকারি কোষাগারে জমা হয়, যে আয়টা হয়। যেমন আমরা বিদ্যুৎ বিল দেই, পানি, গ্যাস, যে টাকাগুলো পুরোটাই সরকারের রাজস্ব খাতে চলে যায়। তো এই বিষয়গুলো রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে, যেটা সরকারের আয় বৃদ্ধিতে সহায়তা করে। আরেকটা হচ্ছে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হয়, দেশে বিভিন্ন লোকজন যারা বিভিন্ন কাজে করার সুযোগ পায় রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠানে। তো সরকারের এটা একটা দায়িত্বের অংশ যে লোকজনকে বা তার জনগণকে কাজের সুযোগ করে দেওয়া। তো এই কাজটাও
রাষ্ট্রীয় ব্যবসা করে থাকে। এই জন্য কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করা রাষ্ট্রীয় ব্যবসায় একটি অন্যতম উদ্দেশ্য। ভারী এবং মৌলিক শিল্প যেগুলো বললাম যে এগুলো অনেক মূলধন বিনিয়োগ করতে হয়, তো বেসরকারি মালিকানা এগুলো করতে গেলে অনেকে আগ্রহী হয় না। তো এই সকল শিল্প কারখানা স্থাপন করার জন্য যেগুলো অনেক বড় বড় মেটাল তৈরি করা হয়, জাহাজ কারখানা বা এই ধরনের বড় বড় ব্যাপারগুলো, সেগুলো আসলে সাধারণত রাষ্ট্রীয় মালিকানায় থাকে। আরেকটা হচ্ছে দ্রুত শিল্পায়ন, অর্থাৎ দেশে দ্রুত শিল্প বিস্তার ঘটানোর জন্য যে কাজগুলো করা হয় সেটা রাষ্ট্রীয় মালিকানা হয়ে থাকে, সেটা আমরা আগে আলোচনা করেছি। আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ, অনেক সময় বিভিন্ন পণ্য দ্রুত জরুরি প্রয়োজন আমদানি করতে হয়, যেমন কিছুদিন আগে পেঁয়াজের সংকট তৈরি হলো বা আদা। তো এই সকল ক্ষেত্রে সরকার দ্রুত ভিত্তিতে আমদানি করতে পারে। আবার দেশের উৎপাদিত পণ্য সামগ্রী রপ্তানি সরকারের মাধ্যমে হয়ে থাকে। তো এগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে এগুলো করা হয় যাতে জনগণ এর সুযোগ সুবিধা ভোগ করতে পারে। আরেকটা হলো জনকল্যাণমূলক যে বিভিন্ন খাত আছে, সেবামূলক খাত, গ্যাস, বিদ্যুৎ, তেল, এইগুলো সরকারি নিয়ন্ত্রণে থাকে, কারণ সরকার এর দ্বারা রাজস্ব পেয়ে থাকে, পাশাপাশি জনগণকে সেবা দিয়ে থাকে। আরেকটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ, যেগুলো ন্যাচারাল রিসোর্সেস, যেগুলো র ম্যাটেরিয়ালস হিসাবে ব্যবহৃত করা হয়, সেগুলো নিয়ন্ত্রণ সরকারের হাতে থাকে। এগুলো এবং যথাযথ ব্যবহারের জন্য আসলে এগুলো মূলত রাষ্ট্রের অধীনে থাকে। আরেকটা হচ্ছে গোপনীয়তা রক্ষা, অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেগুলো গোপনীয়তা রক্ষা করতে হয়, যেমন ওষুধের পেটেন্ট, তো এগুলোর জন্য আসলে এগুলো রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ রাষ্ট্রীয় ব্যবসায়ের সংজ্ঞা, এর কিছু বৈশিষ্ট্য এবং এর কিছু উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছি। তো এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসা পরিচিতি, অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসার যে বিভিন্ন ক্ষেত্রগুলো রয়েছে, অর্থাৎ সরকারি যে সকল প্রতিষ্ঠান বা সংস্থা বা এজেন্সি রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু আলোকপাত করার চেষ্টা করব। তো সবগুলো নিয়ে আসলে এই সময়ে আলোচনা করা সম্ভব নয়, তো আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ 18টি প্রতিষ্ঠান নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। তো এতক্ষণে আলোচনা হয়তো তোমাদের অনেকের বোরিং লেগে যেতে পারে, তো সেইগুলো একটা মনোটোনাস ভাব কাটানোর জন্য আমরা এখানে কিছু চিত্রের মাধ্যমে অনেক জিনিস বোঝানোর চেষ্টা করব। হয়তো আশা করি তোমাদের এই বিষয়গুলো ভালো লাগবে। তো প্রত্যেকটা প্রতিষ্ঠানকে পরিচিত করার ক্ষেত্রে এর লোগো, মনোগ্রাম এবং এই প্রতিষ্ঠান সম্পর্কিত কিছু ছবি তোমাদের সামনে আমি তুলে ধরবো, যাতে প্রতিষ্ঠান সম্পর্কে একটু ধারণা পেতে তোমাদের সুবিধা হয়। তো প্রথম যে প্রতিষ্ঠানটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে ওয়াসা, ওয়াটার সাপ্লাই অ্যান্ড সোয়ারেজ অথরিটি, যেটাকে সংক্ষেপে ওয়াসা নামে আমরা চিনি। তো আমরা এখানে একটা ওয়াসার লোগো বা মনোগ্রাম দেখতে পাচ্ছি, একটা পানির কল দেখা যাচ্ছে। তো এটা থেকে আমরা কিছুটা আইডিয়া পেতে পারি। এখানে দেখা যাচ্ছে জরুরি পানি সরবরাহ একটা ট্রাক বা ট্যাঙ্ক যাচ্ছে, যেটাতে পানি সরবরাহ বা সাপ্লাই করা হয়। ঢাকা ওয়াসা লেখা আছে। তো আমরা দুইটা ওয়াসা আছে, একটা ঢাকা এবং চট্টগ্রাম। তো আমরা ঢাকা ওয়াসা নিয়ে মূলত আসলে এখানে আলোচনা করব। এখানে পানি শোধনাগার বা পানি সরবরাহের একটা লাইনের চিত্র আমরা এখানে দেখতে পেলাম। তো ওয়াসা এটা আসলে 1963 সালে, যখন দেশ স্বাধীনের আগে, পূর্ব পাকিস্তান অধ্যাদেশে রাষ্ট্রপতি এক আদেশে এটা গঠিত হয়। দেন 1989 সালে ঢাকায় এবং 90 সালে নারায়ণগঞ্জের কার্যক্রম শুরু হয়। আমরা কিন্তু বলছি ঢাকা ওয়াসা সম্বন্ধে। চিটাগাংয়ে কিন্তু ওই 63 সালে এক সময় একই সাথে কার্যক্রম শুরু হয়। তো ঢাকা ওয়াসার যেটা, সেটা অ্যাক্ট 1996 এর মাধ্যমে কার্যাবলী গঠিত হয়। ঢাকা ওয়াসার যে কার্যক্রম যে এরিয়ার ভিতরে হয় সেটা 660 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে এর কার্যক্রম পরিচালিত হয়, যেটা 125 মিলিয়ন জনগণকে এটা সেবা দিয়ে থাকে। এটি কাজের সুবিধার জন্য 11টি অঞ্চলে বিভক্ত আছে। এবং এখানে একটা কথা বলা দরকার যে আমরা বলছি ওয়াটার সাপ্লাই এন্ড সোয়ারেজ অথরিটি। তো সোয়ারেজ সম্বন্ধে তোমাদের অনেকেরই আইডিয়া নেই, তো এটা সম্বন্ধে তোমাদের প্রশ্ন জাগতে পারে, আসলে সোয়ারেজ কি জাতীয় বিষয় নিয়ে কাজ করে বা সোয়ারেজ আসলে কি। আসলে এখানে পানি সরবরাহ, পানি নিষ্কাশন বা পানি সরিয়ে দেওয়া এবং ভূগর্ভস্থ মাটি নিচ দিয়ে যে সকল নর্দমা দিয়ে, ড্রেনেজ সিস্টেম দিয়ে আবর্জনা, ময়লা বা এই সকল পানি নিষ্কাশন বা ওই আমাদের যে বাথরুমে বর্জ্য বা একটু নোংরা জিনিসপত্র যে অপসারণের কাজগুলো করা, সেগুলোকে এক কথায় আমরা আসলে এখানে সোয়ারেজ নামে
অভিহিত করছি। তো এই ওয়াসার যে কাজগুলো করে মূলত সেটা হলো শিল্প এবং বাণিজ্যিক ব্যবহার এবং খাবার পানি নিরাপদ সরবরাহ করা, অর্থাৎ বাসাবাড়িতে যে আমরা পানি খাই সেগুলো সরবরাহ করে, পাশাপাশি ইন্ডাস্ট্রি উৎপাদন কাজে বা বাণিজ্যিক কাজে অনেক পানির প্রয়োজন হয়, তো সেইগুলো পানি এরা আসলে সরবরাহ করে থাকে। পাশাপাশি যেটা আগে বলছি, ভূগর্ভস্থ নর্দমা ব্যবহারের মাধ্যমে বর্জ্য নিষ্কাশন করে থাকে। আরেকটা জিনিস হচ্ছে পানি অপসারণের জন্য ড্রেনেজ ব্যবস্থা, যা পানি আটকে যায়, নালা নেই, মাঝে মাঝে আমরা টিভিতে এই ধরনের রিপোর্ট দেখি। তো এইগুলো মানে ব্যবস্থাপনার যে কাজগুলো সেটা আসলে ওয়াসা করে থাকে। তো ওয়াসার পরে যেটা প্রতিষ্ঠান নিয়ে একটু আমরা আলোকপাত করব বা আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে। তো বাংলাদেশ রেলওয়ে, আমরা এখানে একটা ট্রেনের ছবি দেখতে পাচ্ছি যে ছাদে প্রচুর লোক যাচ্ছে। তো আমরা শ্রীমঙ্গলে যারা অধিবাসী, তো এখানে রেল স্টেশন থাকার কারণে আমরা এ সম্বন্ধে সবার একটা ধারণা আছে বাংলাদেশ রেলে। তো এখানে একটা মনোগ্রাম দেখতে পাচ্ছি, বাংলাদেশ রেলের মনোগ্রাম এমন হয় আর কি। তো রেলের যে বিষয়গুলো সেটা হচ্ছে, এটা যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন একটি, বাংলাদেশে একমাত্র রেল পরিবহন ব্যবস্থা, অর্থাৎ এটি যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান। এর সচিব মানে রেলের যে সচিব থাকেন তিনি পদাধিকার বলে রেলের মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। এটি প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ আমলে 1862 সালে আসলে রেল প্রতিষ্ঠিত হয়। এটি দুটি জোনে কাজের সুবিধার জন্য পূর্ব এবং পশ্চিম জোনে বিভক্ত, এবং প্রতি জোনে একজন করে জেনারেল ম্যানেজার বা জিএম থাকে। এ যে কাজগুলো করে থাকে মূলত, এটা যাত্রী পরিবহনের জন্য আন্তঃনগর ট্রেন, আমরা জানি এক শহর থেকে আরেক শহরে যেটা যায়, মেইল বা লোকাল ট্রেন, এটা সম্বন্ধে তোমরা জানো। কমিউটার ট্রেন, কমিউটার ট্রেন বলতে আসলে এটা একটা ধারণা থাকা জন্য একটু এখানে বলি যে কমিউটার ট্রেন হচ্ছে এমন একটা ট্রেন যেটা মূলত আসলে নির্দিষ্ট শহরে অথবা ওই শহরতলিতে বা শহরের পার্শ্ববর্তী অন্য কোনো শহরে মানুষ পরিবহনের কাজে বা যাত্রী পরিবহনের কাজে ব্যবহার করা হয়। সাধারণত অফিসগামী লোকজনগুলো এই ট্রেনটা বেশি ইউজ করে থাকে। এর পাশাপাশি আরেকটা পণ্য পরিবহনের জন্য এদের মালবাহী ট্রেন রয়েছে। বাংলাদেশে মোট রেলপথ আছে 2885 কিলোমিটার। দুই ধরনের, একটা মিটার গেজ আর একটা ব্রড গেজ। তো আমরা জানি মিটার গেজ আর ব্রড গেজ কি। আর রেল স্টেশনের সংখ্যা বাংলাদেশে 498টি। তো রেল সম্বন্ধে জানলাম, এবার একটু সড়ক সম্বন্ধে জানি। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা বিআরটিসি, আমরা অনেকে এটার নাম শুনেছি বা জানি। এটা বিআরটিসির একটা লোগো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে বিআরটিসি সুন্দর একটা বাস, নতুন এই বাসগুলো এসেছে বাংলাদেশে। তো বিআরটিসি এই একটা এখানে মোটর ড্রাইভিং লাইসেন্সের একটা ছবি দেখা যাচ্ছে, অর্থাৎ এরা ড্রাইভিং লাইসেন্সও প্রোভাইড করে থাকে। তো বিআরটিসি যে কাজগুলো করে থাকে বা এদের সম্বন্ধে একটু আইডিয়া আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করছি। সেটা হলো, এটা 1961 সালে রাষ্ট্রপতি 7 নং অধ্যাদেশের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়। এর প্রধান কার্যালয় ঢাকায়। ঢাকায় 7টি বাস ডিপো আছে এবং 2টি ওয়ার্কশপ আছে, ঢাকার গাজীপুরে এবং তেজগাঁওয়ে, এবং এর 5টি ট্রেনিং ইনস্টিটিউট আছে। তো ওয়ার্কশপ সম্বন্ধে তোমাদের হয়তো একটু জানার জন্য এখানে বলো। ওয়ার্কশপে যে কাজগুলো হয় মূলত, সেখানে গাড়ির যে বডি এবং ব্যাটারি তৈরি হয় এবং গাড়ি মেরামত এবং সংযোজন অর্থাৎ অ্যাসেম্বলিং করা, এই কাজগুলো এখানে হয়। তো ঢাকার বাইরেও এর 9টি ডিপো আছে এবং 12টি ট্রেনিং ইনস্টিটিউট আছে। তো এই সংস্থা বা বিআরটিসি এর বাস আছে 1116টি, 1116, এবং ট্রাক আছে 140টি। এগুলো যাত্রী এবং মালামাল পরিবহনে ব্যবহার করা হয়। এগুলো সাধারণত ঢাকার অভ্যন্তরে এবং ঢাকার সাথে বিভিন্ন জেলা বা আন্তঃজেলা বাস সার্ভিস এদের আছে। এর পাশাপাশি ট্রাক যেগুলো, সেগুলো সরকারি বিভিন্ন খাদ্য সামগ্রী, ত্রাণ, দুর্যোগের সময় বা সার পরিবহনের কাজে ব্যবহার করে। যেমন টিসিবি এর মাধ্যমে যখন খাদ্যদ্রব্য যায়, তাদের বিআরটিসি গাড়িতে করে সেগুলো নিয়ে যাওয়া হয়, বা সরকারের বিভিন্ন সার এক এলাকা থেকে এলাকা দেওয়া বা ত্রাণ দেওয়ার কাজে এটা মূলত বেশি ব্যবহার করা হয়। তো যে 17টি প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে, অর্থাৎ ঢাকায় যে 5টি এবং ঢাকার বাইরে 12টি, মোট 17টি প্রতিষ্ঠান। সেখানে মূলত চালকদের বা ড্রাইভারদের যে আছে তাদের, এবং টেকনিশিয়ান যারা গাড়ি মেরামত বা অ্যাসেম্বলিং এর কাজ করে, তাদেরকে এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। তো এই হলো মূলত বিআরটিসি। এরপরে যে প্রতিষ্ঠান নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে বিআইডব্লিউটিসি বা বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন, যেটাকে আমরা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা নামে অভিহিত করে থাকি। তো বিআরটিসি এর লোগো আমরা এখানে বিআইডব্লিউটিসি এর লোগো
বিআইডব্লিউটিসি যেগুলো নিয়ে কাজ করে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা লঞ্চ বা জাহাজের ছবি, MV 12 আউলিয়া। তো এটা আসলে সাধারণত দেশের দক্ষিণ অঞ্চলে বা দক্ষিণ পশ্চিম অঞ্চলে মানুষ পরিবহনের জন্য বেশি ব্যবহার করা হয়। এখানে আরো একটা জাহাজ দেখতে পাচ্ছি। তো বিআইডব্লিউটিসি যে কাজগুলো করে থাকে বা এর যে কার্যক্রম রয়েছে সেগুলো মূলত নৌপথে জাহাজ পরিচালনা এবং নদীবন্দর সমূহের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে থাকে, যেটা আমরা ছবি থেকে পরিষ্কার হয়েছি। এটা 1972 সালে প্রতিষ্ঠিত হয়। এটা পূর্ব পাকিস্তান শিপিং কর্পোরেশন ছিল দেশ স্বাধীনের আগে। এটা এবং ব্যক্তি মালিকানা যে বিভিন্ন প্রতিষ্ঠান ছিল সেগুলো জাতীয়করণের মাধ্যমে মূলত আসলে এই দুটা মার্জ হয়ে বিআইডব্লিউটিসি হয়েছে। আচ্ছা, বিআইডব্লিউটিসির পরে যে প্রতিষ্ঠান নিয়ে আমরা একটু আলোচনা করব সেটা হলো বাংলাদেশ ডাক বিভাগ বা বাংলাদেশ পোস্ট অফিস। তো আগে আমরা এই চিত্রটা দেখেছি সেবায় আদর্শ বাংলাদেশ ডাক বিভাগের মনোগ্রাম। এখানে একটা চিঠি বক্স দেখা যাচ্ছে। তোমাদের অনেকের হয়তো এগুলো সম্বন্ধে আইডিয়া নেই, কারণ তোমরা এখন ভার্চুয়াল যুগে আছো, ইমেল বা টেক্সট মেসেজে কাজ সব সেরে ফেলো, কিন্তু আগেকার যুগে চিঠি আসলে পরিবহন অন্যতম মাধ্যম ছিল। এখনো গুরুত্বপূর্ণ বা সরকারি কাজে অবশ্যই এই ডাক বিভাগের প্রয়োজন হয়। তো ডাক বিভাগ যে সকল সেবা বা সার্ভিস দিয়ে থাকে সেগুলো আমরা আলোচনা করব। এখানে একটা খাম দেখা যাচ্ছে, এই যে চিঠিতে পরিবহনের কাজে খামের মাধ্যমে ভরে চিঠি দেওয়া হতো। তো ডাক বিভাগের যে বিষয় সেটা হলো যে এটা টেলিযোগাযোগ এবং ডাক ও টেলিযোগাযোগ, যেটা ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আওতাধীন একটা সংস্থা। এটি মহাপরিচালকের প্রধান। এটি হচ্ছে যে কাজগুলো করে সাধারণত ডাক গ্রহণ, বিলি এবং যেটা পরিবহন বা ডাক পরিবহন সে কাজগুলো করে থাকে। ডাক বিভাগ মূলত দুই ধরনের কাজ করে থাকে, একটা মূল সার্ভিস আর একটা এজেন্সি সার্ভিস। তো মূল সার্ভিসগুলো সাধারণত যেগুলো ডাক আছে, রেজিস্টার ডাক, জিপি, ইএমএস, ভিপিপি, মানি অর্ডার, পার্সেল সার্ভিস এবং ডাক টিকিট বিক্রয়। তো এখানে রেজিস্টার ডাক সম্বন্ধে তোমাদের আইডিয়া আছে। জিপি আসলে গ্রান্টেড এক্সপ্রেস পোস্ট, যেটা দ্রুত সময়ে এবং রেজিস্ট্রি ডাকের মতোই দ্রুত সময়ে কনফার্ম যে ডাকগুলো যায় সেটা আসলে জিইপি। আর ইএমএস বা এক্সপ্রেস মেল সার্ভিস যেটা, এটা মূলত আসলে অনেকটা কুরিয়ার সার্ভিসে যেমন দ্রুত সময়ে যায়, তো দেশের বাইরে থেকে দ্রুত সময়ে কোনো পার্সেল আনার ক্ষেত্রে আসলে এটা বেশি ব্যবহার করা হয়। আরেকটা হলো ভিপিপি, যেটা এটা মূলত বই পরিবহনের ক্ষেত্রে, এটা ডাকযোগে পাঠানোর ক্ষেত্রে এটা বেশি ব্যবহৃত হয়। মানি অর্ডার, পার্সেল সার্ভিস, ডাক বিক্রয়, এগুলো সম্বন্ধে তোমাদের আইডিয়া আছে। আরেকটা জিনিস এজেন্সি সার্ভিস। ডাক বিভাগ এই মূল সার্ভিসের পাশাপাশি অন্য প্রতিষ্ঠানের বা অন্যের সাথে মার্জ হয়ে কিছু কাজ করে থাকে। সেগুলো হচ্ছে ডাক জীবন বীমা, ডাক সঞ্চয় সঞ্চয় ব্যাংক, ডাক জীবন বীমা, সঞ্চয় ব্যাংক, বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র এবং প্রাইস বন্ড, এগুলো বিক্রি বা ভাঙানোর কাজ করে থাকে। ড্রাইভিং লাইসেন্স এর ফি বা গ্রহণ এবং যদি কোনো লাইসেন্স নবায়নের ফি থাকে সেগুলো তারা নিয়ে থাকে। এর পাশাপাশি আমরা যে টেলিফোন বিল সেগুলো ডাক ঘরের মাধ্যমে নেওয়া হয়। আরেকটা জিনিস হচ্ছে নন পোস্টাল টিকিট, সেগুলো এরা মুদ্রণও করে থাকে এবং পাশাপাশি বিতরণের কাজও করে থাকে। আরেকটা প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ চিনি এবং খাদ্য শিল্প সংস্থা। এখানে আমরা একটা লোগো দেখতে পেলাম, BSFIC, বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। তো এটা যে বিষয়টা নিয়ে কাজ করে সেটা আমরা এখানে ছবি দেখলে কিছুটা আরো পরিষ্কার হবে। এখানে কিছু আখের ছবি দেখা যাচ্ছে। তো সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, বোঝা যাচ্ছে যে খাদ্য এবং চিনি সংক্রান্ত যে বিষয়গুলো নিয়ে এরা মূলত কাজ করে। তো এখানে কিছু চিনির ছবিও দেখা যাচ্ছে। তো এরা মূলত 1976 সালে এই প্রতিষ্ঠান বা সংস্থাটি গঠিত বা প্রতিষ্ঠিত হয়। এটি শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি সংস্থা। 6 সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ আছে যারা এটা পরিচালনার দায়িত্ব পালন করে থাকে। এই সংস্থার নিয়ন্ত্রণে 17টি শিল্প প্রতিষ্ঠান বা সুগার মিল আছে, যারা বিভিন্ন ধরনের চিনি এবং এই ধরনের পণ্য সামগ্রী, আগেও একটা বলেছি কেরু অ্যান্ড কং, যারা মাদকদ্রব্য বা ওষুধ সামগ্রী কিছু আছে যেগুলো উৎপাদন করে থাকে। তো এইগুলো এই সংস্থার নিয়ন্ত্রণে।
এর পাশাপাশি এই প্রতিষ্ঠান যে কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে যে মিল বা যেখানে কারখানা সে এলাকায় যে সকল রাস্তাঘাট বা ব্রিজ বা খাল ইত্যাদি বিভিন্ন ধরনের যে অবকাঠামো সেগুলো নির্মাণ করে থাকে, এবং নির্মাণ করার পাশাপাশি এগুলো সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণের যে কাজগুলো সেগুলো এরা করে থাকে। পাশাপাশি আরেকটা কাজ করে, সেগুলো হলো যে বিভিন্ন কারখানার জন্য যে সকল যন্ত্রপাতি বা অনেক সময় র মেটেরিয়ালস বিদেশ থেকে আমদানি করতে হয়, তো সেগুলো সংগ্রহ করা বা আমদানি করার যে কাজগুলো, তো সেগুলো চীনি ও খাদ্য শিল্প সংস্থার মাধ্যমে করা হয়ে থাকে। তো মূলত এই কাজগুলো আসলে চীনি এবং খাদ্য শিল্প সংস্থা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যে প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব বা আলোচনা করব সেটা হলো বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড বা বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা, যেটাকে আমরা সংক্ষেপে বিসিআইসি বলে থাকি। তো ডান পাশে আমরা ওই প্রতিষ্ঠানে একটা মনোগ্রাম বা লোগো দেখতে পাচ্ছি। নিচে একটা ছবি দেখা যাচ্ছে, যেটা একটা ইন্ডাস্ট্রির ছবি। এটা হতে পারে কোনো সার কারখানা অথবা কোনো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ অথবা কোনো ওষুধ কারখানা হতে পারে। তো আমরা আলোচনার মাধ্যমে আসলে জানতে পারবো যে এটা কি ধরনের প্রতিষ্ঠান হতে পারে। বিসিআইসি গঠিত হয় 1972 সালে রাষ্ট্রপতির এক অধ্যাদেশের মাধ্যমে। বিসিআইসি মূলত 3টি সেক্টর নিয়ে গঠিত। আমি একটু আগে যে কথাটা বললাম যে হতে পারে এটা ফার্টিলাইজার অথবা কেমিক্যাল অথবা ফার্মাসিউটিক্যালস, অর্থাৎ বিসিআইসি এই 3 ধরনের প্রতিষ্ঠান মূলত ডিল করে থাকে বা নিয়ে কাজ করে থাকে। তো সেটা হলো, একটা হলো ফার্টিলাইজার বা সার কারখানা, আর একটা হলো কেমিক্যাল, বিভিন্ন ধরনের কেমিক্যাল যেগুলো আছে সেগুলো উৎপাদন বা মনিটরিং এর কাজগুলো এরা করে থাকে, এবং কিছু সরকারি ওষুধ প্রতিষ্ঠান রয়েছে এবং সরকারের যেগুলো প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ ওষুধ সেগুলো তারা উৎপাদন করে থাকে। তো বিসিআইসির মোট 88টি প্রতিষ্ঠান রয়েছে সারা দেশে, বিভিন্ন সার কারখানা বা ওষুধ বা ফার্টিলাইজার বা কেমিক্যাল যাই বলি না কেন, এই ধরনের মোট 88টি প্রতিষ্ঠান রয়েছে। যেমন আমরা ফেঞ্চুগঞ্জ সার কারখানা আছে, অথবা ঘোড়াশাল ইউরিয়া সার কারখানা, এই ধরনের বিভিন্ন কারখানা আছে। এই ধরনের 88টি প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানের বা এই ধরনের প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদ থাকে এবং একজন চেয়ারম্যান এবং 5 জন পরিচালকের সমন্বয়ে এই পরিচালনা পর্ষদ আসলে গঠিত হয়, এবং এটি শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি প্রতিষ্ঠান। বিসিআইসি এর মূল যে কাজ বা মূল লক্ষ্য সেটা হলো সরকারের যে শিল্পনীতি আছে সেটা বাস্তবায়ন করে দেশে আর্থ-সামাজিক অবস্থার উন্নতি ঘটানো, এটাই মূলত বিসিআইসির কাজ। তো এরপরে আমরা যেটি বা যে প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করব সেটা হলো বাংলাদেশ পর্যটন শিল্প কর্পোরেশন বা বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বিপিসি। তো বিপিসির যে মনোগ্রাম বা লোগো ডান পাশে দেখতে পাচ্ছ। তো তোমরা বিভিন্ন জায়গায় এই ধরনের মনোগ্রাম সম্বলিত প্রতিষ্ঠান দেখতে পারবে। যেমন সিলেটে বিমানবন্দর রোডে একটা আছে পর্যটন, বাংলাদেশ পর্যটনের একটা অফিস বা সেখানে তাদের প্রতিষ্ঠান রয়েছে। তো এই ধরনের প্রতিষ্ঠান সম্বন্ধে আরো আইডিয়া পাওয়ার জন্য আমরা কতগুলো ছবি সংযোজন করেছি। নিচের দিকে দেখো, যে ছবিটা দেখা যাচ্ছে এটা সেন্ট মার্টিনের ছবি। তো তোমরা জানো বাংলাদেশের অন্যতম একটা পর্যটন কেন্দ্র সেন্ট মার্টিন। আর একটা ডান পাশে দেখা যাচ্ছে বাঘ এবং হরিণ, বাঘ এবং হরিণ, অর্থাৎ সুন্দরবনের এটা একটা চিত্র। এটা বাংলাদেশের একটা অন্যতম পর্যটন এরিয়া। তোমাদের হয়তো মনে হতে পারে যে কেন আমি এখানে সিলেটের বা চা বাগানের কোনো ছবি সংযোজন করিনি। আসলে মূলত সিলেট অন্যতম পর্যটন এরিয়া, তো আমরা যেহেতু এখানে আছি এটা সম্বন্ধে আমাদের সবারই ধারণা আছে। সো এগুলো ছবি আমরা সবসময় জীবন্ত দেখি, এই জন্য আমরা ছবির মাধ্যমে এটা দেখার প্রয়োজন বোধ করছি না। যেগুলো দূরে আছে সেগুলো আসলে আমরা এখানে দেখাতে চেষ্টা করেছি। তো আমি এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কিভাবে গঠিত হয় বা কাজ কি। সেটা হলো 1972 সালে একটি রাষ্ট্রপতি আদেশের মাধ্যমে এটা গঠিত হয় এবং 1973 সাল থেকে এটি কার্যক্রম শুরু করে। এটা পরিচালনা পর্ষদ মূলত একজন চেয়ারম্যান এবং 3 জন পরিচালকের সমন্বয়ে গঠিত হয়। যে পর্ষদ
মূলত একটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সরকারের একটি মন্ত্রণালয় আছে বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন, সেইটার অধীনে এটা। এর অধীনে যে বিষয়গুলো রয়েছে সেটা হলো বিভিন্ন ধরনের হোটেল, মোটেল, কটেজ, রেস্তোরাঁ, পিকনিক স্পট এবং বিভিন্ন পর্যটন কর্পোরেশনের গাড়ি আছে যেগুলো সাধারণত দেশি বিদেশি পর্যটক যারা রয়েছে তাদের আসলে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাওয়ার ক্ষেত্রে বা যাতায়াতের ক্ষেত্রে যে পরিবহন সেবা সেটা এরা দিয়ে থাকে। অর্থাৎ পর্যটন কর্পোরেশন মূলত বিভিন্ন হোটেল মোটেলের যে বিষয় আছে, রেস্তোরাঁ, পিকনিক স্পট, এগুলো ম্যানেজমেন্ট করে থাকে। এর মূল লক্ষ্যই হচ্ছে যে বাংলাদেশকে একটি চমৎকার বা বিশ্বের সামনে একটা রোল মডেল হিসাবে তুলে ধরা, যেটা ট্যুরিস্টদের জন্য একটা অন্যতম গন্তব্যস্থল হতে পারে। অর্থাৎ বাংলাদেশকে একটি ট্যুরিস্ট গন্তব্য দেশ হিসাবে বিশ্বের সামনে পরিচিত করা, এটাই হচ্ছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অন্যতম বা মূল লক্ষ্য। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো বিটিসিএল বা বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড। তো আমরা ডান পাশে বিটিসিএল একটা লোগো দেখতে পাচ্ছি, আগেও আমরা এটা দেখেছি শুরুতে, আর কিছু ছবি দেখা যাচ্ছে। অর্থাৎ এটা দ্বারা দেখে বোঝা যাচ্ছে, বা পাশে যে ছবিটা আছে বোঝা যাচ্ছে যে টেলিফোন বা নিচে মুজিব বর্ষের টেলিফোন সংযোজন বা পুনঃসংযোগ একদম ফ্রি। অর্থাৎ সরকারি যে টেলিফোন সেবা সেটা নেওয়ার জন্য উৎসাহিত করার জন্য মূলত এটা করা হয়ে থাকে। তো এই প্রতিষ্ঠান যে কাজগুলো করে থাকে বা কিভাবে গঠিত হয় সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এটি মূলত 1953 সালে পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্ট নামে একটি ডিপার্টমেন্ট ছিল, যেটা বিটিটিবি, বাংলাদেশ টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ বোর্ড, সেটা যাত্রা শুরু করে আসলে বিটিটিবি নামে 1953 সালে। এই টেলিগ্রাফ এবং পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্টের একটা সংগঠন বিটিটিবি, বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড, এটা 1953 সালে এটা যাত্রা শুরু হয় এবং এই বিটিটিবিটাই 2008 সালে বিটিসিএল এ রূপান্তরিত হয়। এই প্রতিষ্ঠানটি টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আওতাধীন একটা প্রতিষ্ঠান। এটা একটা পরিচালনা পর্ষদ রয়েছে, তাদের মাধ্যমে এটা পরিচালিত হয়। বিটিসিএল এ বর্তমান গ্রাহক সংখ্যা 10 লক্ষেরও অধিক, যারা টেলিফোন সেবা বা বিভিন্ন ধরনের সেবা প্রদান করে। তো এই প্রতিষ্ঠানের আসলে মূল যে সেবা সেটা হচ্ছে ল্যান্ডফোন সার্ভিস, যেটা আমরা অনেকে বাসায় বা অফিসে ব্যবহার করা হয়, সেটা ল্যান্ডফোন সার্ভিস বা টেলিফোন, ফ্যাক্স, ইন্টারনেট, ইন্টারকানেকশন, ডাটা লিঙ্ক, গেটওয়ে, ওয়েব সার্ভিস, টেলিফোন অবকাঠামো, আইএন বেসড সার্ভিস ইত্যাদি এগুলো প্রোভাইড করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যে প্রতিষ্ঠান সম্বন্ধে আলোচনা করব সেটা হলো বাংলাদেশ ব্যাংক। আমরা এখানে বাংলাদেশ ব্যাংকের একটি লোগো বা মনোগ্রাম দেখতে পাচ্ছি। তো আমি আগে বলেছিলাম বাংলাদেশ ব্যাংক হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। তো তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে তোমরা ব্যাংকিং ও বীমা নামে যে কোর্সটি পড়ো সেখানে একটা চ্যাপ্টার পাবে বাংলাদেশ ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক নামে, বা সেন্ট্রাল ব্যাংকের কার্যাবলী, এই ধরনের একটা চ্যাপ্টার আছে। এবং অনার্স চতুর্থ বর্ষে যারা ব্যাংকিং ও বীমা পড়ো, অর্থাৎ ব্যাংকিং ও বীমা কোর্সে তোমাদের এই বিষয়টা নিয়ে পড়তে হবে। পাশাপাশি অন্য ইয়ারের ছাত্রছাত্রীরা যারা তাদের জেনারেল নলেজ গ্যাদারের জন্য বা ব্যবসা শিক্ষা যারা স্টুডেন্ট তাদের অবশ্যই এই বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন। এই জন্য এই বিষয়টা আমি গুরুত্বপূর্ণ মনে করেছি বিধায় এখানে আলোচনা করছি। তো নিচে আমি একটা চিত্র দেখতে পাচ্ছি যেখানে মতিঝিলের শাপলা চত্বরে সেখানে বাংলাদেশ ব্যাংক ভবন, তোমরা জানো যে মতিঝিলে বাংলাদেশ ব্যাংক এর হেড অফিস অবস্থিত। আরেকটা চিত্র দেখা যাচ্ছে কিছু টাকার চিহ্ন, 500 টাকা, 1000 টাকা নোট। অর্থাৎ এ থেকে কিছুটা অনুমান করা যায় যে ব্যাংকের সাথে আমরা জানি টাকার একটা সম্পর্ক আছে। তো বাংলাদেশ ব্যাংকের সাথে টাকার কি সম্পর্ক সেগুলো আমরা একটু এখানে আলোচনা করব। তো প্রথমে আমি যেটা বলেছিলাম যে বাংলাদেশ ব্যাংক হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। এটা 1971 সালে 16 ডিসেম্বর, অর্থাৎ বাংলাদেশ নামের একটি দেশের যখন বিশ্বে মানচিত্র অভ্যুদয় ঘটে তখন থেকে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম শুরু হয়। এর প্রধান যিনি তাকে গভর্নর বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী প্রধান।
তো উনার তত্ত্বাবধানে বা উনাদের নেতৃত্বে 9 সদস্যের একটা পরিচালনা পর্ষদ আছে, যারা ব্যাংকের কার্যাবলী পরিচালনা করেন বা তদারক করেন, মনিটরিং করেন, যাই বলি না কেন। তো এর প্রধান কার্যালয় আগে বলেছিলাম ঢাকার মতিঝিলে অবস্থিত, চিত্রতেই সেটা দেখা যাচ্ছে। তো প্রধান কার্যালয় সহ আরো 10টি, অর্থাৎ প্রধান কার্যালয় সহ 10টি, আর 9টি সহ মোট 10টি কার্যালয় আছে। যেমন সিলেটেও বাংলাদেশ ব্যাংকের একটি শাখা রয়েছে, এই ধরনের মোট 10টি শাখা আছে। বাংলাদেশ ব্যাংকে যে কাজগুলো করে সেই বিষয়টুকু খুবই গুরুত্বপূর্ণ। তো বাংলাদেশ ব্যাংকের প্রথমত যে কাজ করে সেগুলো হলো নোট ও মুদ্রা প্রচলন করে। তবে 1, 2 এবং 5 টাকার যে কাগজের নোট আছেন সেগুলো বাংলাদেশ ব্যাংকে ছাপানো হয় না, কিন্তু বাকি সবগুলো নোট এবং মুদ্রা বাংলাদেশ ব্যাংকে ছাপানো হয়। তবে বাংলাদেশ ব্যাংক সকল ধরনের মুদ্রা, অর্থাৎ 1, 2, 5 টাকার সহ সকল মুদ্রা ইস্যু করে বা বাজারে ছেড়ে থাকে। এর আরো কিছু কাজ রয়েছে, সেগুলো হলো মুদ্রা এবং ঋণ নীতি প্রণয়ন এবং এগুলো বাস্তবায়ন করা, অর্থাৎ যে মুদ্রার কথা তো আগেই বললাম, এবং ঋণ বিভিন্ন ব্যাংক ঋণ নিয়ে থাকে বা ব্যক্তি, তো সেই সকল ঋণ ব্যবস্থাপনা মনিটরিং করে থাকে। আর মুদ্রা ব্যবস্থার কথা আগেই বললাম। পাশাপাশি বিভিন্ন যে সকল ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান রয়েছে সেগুলো সবই বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীনে পরিচালিত হয় বা বাংলাদেশ ব্যাংকের কাছে সকলেই দায়বদ্ধ। তো সেই সকল ব্যাংকের যে কার্যক্রম বা বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যেগুলো আছে তাদের যে কার্যক্রম সেগুলো নিয়ন্ত্রণ এবং তদারক এটাও বাংলাদেশ ব্যাংক করে থাকে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের যে বিষয়টুকু সেটুকু বাংলাদেশ ব্যাংক দেখভাল করে থাকে, অর্থাৎ বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ এটা বাংলাদেশ ব্যাংকে থাকে। তো রিজার্ভটা যত বেশি হয় বা ভালো থাকে দেশে, সেটা নিরাপত্তার জন্য ভালো বা আর্থিক অবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো দুর্যোগ মুহূর্তে সরকার যে কোনো প্রয়োজনে এখান থেকে টাকা নিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারে। আরেকটা জিনিস, পেমেন্ট সিস্টেম তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণ। এখন পেমেন্ট সিস্টেম সম্বন্ধে যে বিষয়টুকু তোমাদের একটু সহজ উদাহরণ দিয়ে বোঝায়, যেমন আমরা সরকারি কর্মকর্তা, আমাদের বেতন হয় ইএফটি, ইকোনমিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে। তো সেইখানে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ওই টাকাটা আমাদের মেসেজ আকারে চলে আসে এবং আমাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। তো এই যে পেমেন্ট সিস্টেমটা, এটাও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বা তাদের তত্ত্বাবধানে নিয়ন্ত্রণ এটাও হয়ে থাকে। মানি লন্ডারিং এবং মুদ্রা পাচার যেটা বলে, এটা রোধ করার ক্ষেত্রে এরা ভূমিকা পালন করে। আমরা জানি যে অনেক সময় বিদেশে টাকা পাচার হয়ে থাকে, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সেইগুলো রিকভারি করা হয় বা কারা এই কাজগুলো করছে সেগুলো তত্ত্বাবধান করা যায়, কারণ প্রত্যেকটা ব্যাংক সবটাই বাংলাদেশ ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকে, যে কারণে বাংলাদেশ ব্যাংক সবগুলো বিষয় মনিটরিং করতে পারে। তো এটা প্রতিরোধ করার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ঋণের তথ্য সংগ্রহ, এটা তো সহজ বোঝা। যে আরেকটা জিনিস হচ্ছে বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ, বিভিন্ন দেশের সাথে যে বৈদেশিক ট্রানজেকশন হয়, আমদানি রপ্তানি বাণিজ্য বা বিভিন্ন মুদ্রার হার নির্ধারণ করা, তো এইসব বিষয়গুলো বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে। আরেকটা হচ্ছে আমানত স্কিম প্রকল্প বা বিভিন্ন ধরনের আমানত থাকে, সেইগুলো বিভিন্ন প্রজেক্ট আকারে বাংলাদেশ ব্যাংক এগুলো পরিচালনা করে থাকে। বাংলাদেশ ব্যাংকের পরে আমরা যে প্রতিষ্ঠান সম্বন্ধে ধারণা নেওয়ার চেষ্টা করব বা নেব সেটা হলো বাংলাদেশ বিমান বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নামে আমরা যেটাকে জানি। তো বাংলাদেশ বিমানের লোগো হচ্ছে উড়ন্ত বলাকা। আমরা এখানে ডান পাশে একটা লোগো দেখতে পারলাম, এটা বাংলাদেশ বিমানে তোমরা এয়ারপোর্টে গেলে অথবা বিমান ভবন যেখানে, সেখানে এই ধরনের লোগো পাবে। বাংলাদেশ বিমানে যে বিমানগুলো আছে সেগুলোর গায়ে এই লোগোগুলো থাকবে। নিচে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, মেঘের উপর দিয়ে বিমান চলে যাচ্ছে এবং ওই লোগোটাও এখানে দেওয়া আছে। তো যারা বিমানে গিয়েছো তারা তো জানোই যে মেঘে সাধারণত বিমানগুলো অনেক উপরে, সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে 27,000 ফুট উপর দিয়ে যাতায়াত করে। তো যে কারণে এই ছবিটা সেখান থেকে ক্যাপচার করা। আর বাংলাদেশ এয়ারলাইন্স ছবিটা আরো ক্লোজ করে বোঝানোর জন্য যে এ ধরনের লেখা থাকে বিমানের গায়ে। তো বাংলাদেশ বিমানে যে কথাটা বলেছিলাম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নামে এটা পরিচিত। এটি 1972 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ বিমানে কয়েকটি বিমানবন্দর থেকে কার্যক্রম পরিচালিত হয়, তবে প্রধানত 3টি বিমানবন্দর, অর্থাৎ ঢাকার যেটা প্রধান শাহজালাল আন্তর্জাতিক
বিমানবন্দর যেটা, এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী বিমান এবং মালামাল পরিবহন করা হয়। আর এছাড়াও অনেকগুলো বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ রুটে পরিচালিত হয়, যেমন সৈয়দপুর, কক্সবাজার, বরিশাল, যশোর, এই ধরনের অনেক বিমানবন্দর আছে যেগুলো শুধু অভ্যন্তরীণ রুটে ব্যবহার করা হয়। কিন্তু এই তিনটা শাহজালাল ঢাকার, চট্টগ্রামের শাহ আমানত এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, যেখান থেকে আন্তর্জাতিক রুটে বিমান পরিচালিত বা চলাচল করে থাকে। বাংলাদেশ বিমানের সাথে 70টি দেশের চুক্তি আছে, অর্থাৎ 70টি দেশের সাথে বিমান চলাচল করতে পারবে, কিন্তু বর্তমানে 16টি দেশের সাথে এই কার্যক্রম চালু আছে, অর্থাৎ বর্তমানে 16টি দেশে বিমান যাতায়াত করে। বাংলাদেশ বিমান বহরে মোট 18টি বিমান রয়েছে এবং এই বিমানগুলো 24টি বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে, অর্থাৎ 18টি বিমান বিভিন্ন 24টি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে চলাচল করে থাকে, তবে বিমানের সংখ্যা 18টি। আর বাংলাদেশ বিমানে একটি স্লোগান আছে, আমরা জানি আকাশে শান্তির নীড়। তো এই হলো বাংলাদেশ বিমান সম্পর্কে তথ্য। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা বাপেক্স, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড, যেটাকে সংক্ষেপে বাপেক্স নামে ডাকা হয়। তো বাপেক্স এর একটা লোগো আমরা দেখতে পাচ্ছি, তো বুঝতে পারছি যে এটা পেট্রোলিয়াম নিয়ে কাজ করে, এর উৎপাদন, এক্সপ্লোরেশন বা ওই যেটাকে আমরা বলা হয় যে ভূমি ভূগর্ভস্থ যে খনিগুলো আছে সেগুলোতে অনুসন্ধান চালানো বা এগুলো উত্তোলনের যে কাজগুলো সেগুলো করে থাকে। এখানে আমরা একটা দেখতে পাচ্ছি হয়তো কোনো পেট্রোলিয়ামের কারখানা বা প্রক্রিয়াজাতকরণ এলাকা একটা ছবি, এটা বাপেক্সের। তো এখানে আরেকটা দেখতে পাচ্ছি গ্যাস উত্তোলিত হচ্ছে কোনো ক্ষেত্র থেকে। তোমরা যদি কেউ গ্যাস ক্ষেত্রে গিয়ে থাকো তো ডান পাশের এই চিত্রটা সেখানে দেখতে পাবে যে এভাবে গ্যাস সে উপর দিকে আগুন উঠছে। তো এটা পেট্রোলিয়াম জাতীয় সম্পদ। তো পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড সেটা আসলে পেট্রো বাংলার অধীনস্থ একটি কোম্পানি এবং এটি 1989 সালে গঠিত হয়। তো পেট্রো বাংলার অধীনে এই বাপেক্সের মতো এই ধরনের আরো 10টি কোম্পানি রয়েছে যারা মূলত আসলে তেল গ্যাস খনিজ এগুলো অনুসন্ধান এবং উত্তোলন এবং পাশাপাশি এগুলো ডিস্ট্রিবিউশনের কাজগুলো করে থাকে। তো এরকম মোট 11টি কোম্পানি রয়েছে পেট্রো বাপেক্স সহ, যেগুলো সবই পেট্রো বাংলার আওতাধীনে এবং এরা মূলত তেল গ্যাস এগুলো খনি অনুসন্ধান করে থাকে বা এগুলো উত্তোলন এবং ডিস্ট্রিবিউশনে কাজ করে থাকে। তো বাপেক্স এবং পেট্রো বাংলার এই বিভিন্ন যৌথ প্রক্রিয়ায় মোট 16টি গ্যাস কূপ খনন করেছে তারা, বা গ্যাস তেল কূপ খনন করেছে। তো তার ভিতরে 10টি ক্ষেত্র আবিষ্কার হয়েছে, অর্থাৎ 16টি জায়গায় তারা এক্সপেরিমেন্ট করেছিল বা খনন করেছিল, কিন্তু তার ভিতরে 10টি থেকে গ্যাস তেল এগুলো পাওয়া গিয়েছে। তো এরা এই কাজগুলো ছাড়া একটা কাজ করে, সেগুলো হলো ভূতাত্ত্বিক জরিপের যে কাজ, সেটা তো বললামই, এগুলো ভূতাত্ত্বিক জরিপের কাজ। এছাড়াও তারা তেল গ্যাস উন্নয়নের জন্য তাদের যে ল্যাবরেটরি আছে সেখানে তারা কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন ডাটা প্রক্রিয়াজাতকরণ করে থাকে, যেগুলো ডাটাগুলো তাদের সার্ভারে প্রিজার্ভ থাকে যাতে ভবিষ্যতে বা পরবর্তীতে অন্য কোনো প্রকল্পে সেটা ব্যবহার করা যায়। তো এই হলো মোটামুটি বাপেক্স। এরপরে আমরা যেটা পেলাম সেটা হলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। তো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ডান পাশে আমরা একটি লোগো বা মনোগ্রাম পেলাম এনার্জি রেগুলেটরি কমিশনের। তো এদের যে বিষয়গুলো নিয়ে কাজ করে সেগুলো মূলত বাংলাদেশের গ্যাস, বিদ্যুৎ এবং পেট্রোলিয়ামের যে ধরনের পণ্য আছে সেগুলো নিয়ন্ত্রক সংস্থা আসলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এদের গঠন হয়েছিল 2003 সালে। এর চেয়ারম্যান তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী প্রধান। এই কমিশন মূলত যে কাজগুলো করে আগে বললাম, গ্যাস বিদ্যুতের মূল্য নির্ধারণ
এবং জ্বালানি বিরোধ নিষ্পত্তি করে থাকে। যেমন তোমরা জানো মাঝে মাঝে বিদ্যুতের দাম ইউনিটে বাড়ানো হয়, অথবা গ্যাসের 1 চুলা 2 চুলা যে গ্যাস আছে তখন রেট 600 টাকা ছিল, 1 চুলা 800 হলো, বা 2 চুলা 1200 ছিল, 1400 হলো। তো এই যে রেট গুলো করা, এটা মূলত এনার্জি রেগুলেটরি কমিটি যারা কমিশন এরা এটা করে থাকে, বিদ্যুৎ এবং গ্যাসের এই দাম নির্ধারণের বিষয়গুলো। পাশাপাশি এদের জ্বালানি বিষয়ে কোনো যদি বিরোধ হয়, ডিসপিউট হয়, সেগুলো নিষ্পত্তি এরা মূলত করে থাকে। তো আরেকটা হচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো বা এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। আমরা একটা লোগো বা মনোগ্রাম দেখতে পাচ্ছি রপ্তানি উন্নয়ন ব্যুরোর। তো এখানে একটা ছবি দেখছি নিচে, যেটা একটা গার্মেন্টস ফ্যাক্টরির ছবি। ডান পাশে বাঁ পাশে গার্মেন্টস ফ্যাক্টরির ছবি, ডান পাশে বন্দর এলাকায় যেখানে কন্টেইনারের ছবি দেখা যাচ্ছে, অর্থাৎ আমদানি রপ্তানি কাজে পণ্যদ্রব্য আনা বা আনার পরে এগুলো কন্টেইনারে করে আনা হয়। তো বা এই কন্টেইনারে করে জাহাজ ভর্তি করে আবার রপ্তানি পণ্য বিভিন্ন দেশে পাঠানো হয়। তো এই কাজগুলো মূলত রপ্তানি উন্নয়ন ব্যুরো করে থাকে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1977 সালে। এটি বাণিজ্য, যেহেতু রপ্তানি বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ, সেহেতু এটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা, সরকারি অবশ্যই। তো চট্টগ্রাম, ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং রাজশাহী এই 4টি বড় শহরে তাদের আঞ্চলিক কার্যালয় রয়েছে। এর পাশাপাশি সিলেট, কুমিল্লা এবং নারায়ণগঞ্জে এদের শাখা অফিস আছে। তো এদের যে কাজ বললাম, জাতীয় রপ্তানি উন্নয়নে গতিশীলতা আনয়ন বা উন্নয়ন বৃদ্ধি করে রপ্তানির উন্নয়ন করা, এই কাজগুলো মূলত রপ্তানি উন্নয়ন ব্যুরো করে থাকে। আরেকটা প্রতিষ্ঠান আছে, সেটা হলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুক। রাজুকের আমরা একটা মনোগ্রাম দেখতে পেলাম, এবং ডান পাশে যে ছবিটা দেখছো রাজুক ভবনের ছবি, একটা ঘড়ি আছে এখানে, অনেকে এই ছবিটা সাথে পরিচিত। তো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1987 সালে। তো চেয়ারম্যান হচ্ছে এই প্রতিষ্ঠানটির নির্বাহী প্রধান, রাজুকের চেয়ারম্যান। রাজধানী বলতে আমরা কিন্তু ঢাকাকে বোঝাচ্ছি, আমাদের রাজধানী ঢাকা আমরা জানি। তো এটি প্রতিষ্ঠানটি গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যে কাজটা করে সেটা মূলত রাজধানী ঢাকার উন্নয়নের যে বিভিন্ন প্রকল্প হচ্ছে সেগুলো পরিকল্পনা এবং বাস্তবায়ন করা। যেমন ঢাকায় মেট্রো রেল হচ্ছে, অথবা ফ্লাইওভার হচ্ছে, এই ধরনের অনেক প্রকল্প যেগুলো নেওয়া হয় সেটা রাজধানীর উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই কাজগুলো তদারকি করা, এগুলো পরিকল্পনা করা, এইগুলো ওই প্রকল্পগুলোকে বাস্তবায়নের মাধ্যমে রাজধানীর কে সুন্দর একটা বসবাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলে, এই কাজগুলো মূলত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুক করে থাকে। তো রাজুক সম্বন্ধে আমরা জানতে পারলাম। এরপর আমরা যে প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ টেলিভিশন। তো আমরা ডান পাশে বাংলাদেশ টেলিভিশনের একটা মনোগ্রাম দেখতে পাচ্ছি। আমরা জানি ছোটবেলা থেকে আমরা বিটিভি দেখে এসেছি, যদিও এখন কেবল চ্যানেলের যুগ, বিটিভি কম দেখায়, তবুও এটা রাষ্ট্রীয় টেলিভিশন। এটা অনেক জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। এই টেলিভিশনের মাধ্যমে প্রচার করা হয় রাষ্ট্রপ্রধানের ভাষণ থেকে শুরু করে অনেক বিষয় এটার মাধ্যমে দেখানো হয়। তো বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি, আমরা এখানে ছবি দেখতে পারলাম বিটিভির ভবনে রামপুরায়। তো বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি বাংলাদেশের সরকারি টেলিভিশন সংস্থা। এটি 1964 সালে সাদা কালো সম্প্রচারের মাধ্যমে এর প্রচার শুরু করে। পরবর্তীতে 1980 সাল থেকে এটি রঙিন সম্প্রচার শুরু হয়। প্রধান কার্যালয় আগে বলেছি ঢাকার রামপুরায় অবস্থিত। এছাড়াও চট্টগ্রামের পাহাড়তলীতে এদের একটি আঞ্চলিক সম্প্রচার কেন্দ্র রয়েছে। 2004 সাল থেকে বিটিভি ওয়ার্ল্ডের মাধ্যমে বিশ্বব্যাপী এর প্রচার শুরু হয়। এছাড়া সংসদ টিভি নামে আরেকটা টেলিভিশন আছে, যেখানে জাতীয় সংসদের কার্যক্রমগুলো দেখানো হয়। তো মোটামুটি বিটিভি সম্বন্ধে আমার সবারই কম বেশি ধারণা আছে। এরপরে এখানে একটা লোগো দেখতে পাচ্ছি, টেলিটক আমাদের ফোন। তার মানে বুঝতে পারছো এখানে কি বিষয়টা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, টেলিটক বাংলাদেশ লিমিটেড। তো টেলিটক সম্বন্ধে তোমরা জানো, 015 দিয়ে যে মোবাইল ফোনের কোড শুরু, সেটাই আমরা জানি টেলিটক, আমার ফোন আমাদের ফোন।
তো টেলিটকে কিছু সিম বা মোবাইলের সিম দেওয়া হচ্ছে, দেখানো হচ্ছে ছবিতে। বিভিন্ন ধরনের অফারে বিভিন্ন ধরনের সিম আছে, সেটা আমরা জানি। তো বাংলাদেশে একমাত্র রাষ্ট্রায়ত্ত মোবাইল সেবা দানকারী প্রতিষ্ঠান হচ্ছে এই টেলিটক। 2004 সাল থেকে এর কার্যক্রম শুরু হয়েছিল এবং অদ্যাবধি চলছে। এটি একটি পাবলিক লিমিটেড কোম্পানি। আমরা জানি পাবলিক লিমিটেড কোম্পানি কি, শেয়ার বাজারে তালিকাভুক্ত। তো বাংলাদেশের চতুর্থ বৃহৎ মোবাইল সেবা দানকারী প্রতিষ্ঠান হচ্ছে এই টেলিটক। তো বাংলাদেশে বিভিন্ন ফোন অপারেটর আছে আমরা জানি। তো তাদের ভিতরে চতুর্থ পজিশনে আছে বা গ্রাহক সেবার দিক থেকে বা তাদের গ্রাহকের সংখ্যার দিক থেকে। এর গ্রাহক সংখ্যা 48,68,000, বর্তমান সময়ে 48,68,000 গ্রাহক রয়েছে। এবং এরা দুই ধরনের সেবা দিয়ে থাকে, একটা হলো প্রিপেইড, একটা পোস্টপেইড। তোমরা জানো প্রিপেইড পোস্টপেইড কি। এর 68টি জেলায় এবং 402টি উপজেলায় এবং বিভিন্ন মহাসড়কে, বেশিরভাগ মহাসড়কে এদের নেটওয়ার্ক আছে। অর্থাৎ 68 জেলা, 402 উপজেলা এবং বিভিন্ন মহাসড়কে এদের নেটওয়ার্কের আওতায় আছে। এরপরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। এটা একটা লোগো দেখা যাচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের, যেটা জরুরি বিদ্যুৎ সরবরাহ করে। এটা পিডিবিও বলা হয়, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। নিচে দেখা যাচ্ছে শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। অর্থাৎ বর্তমান সরকারের যে ম্যান্ডেট আছে যে প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া, এবং সেই লক্ষ্যে বর্তমান সরকার কার্যক্রম চলছে এবং তারই ধারাবাহিকতা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডও কাজ করে যাচ্ছে। আমরা এই ছবিতে বিভিন্ন প্ল্যান্ট এর ছবি দেখতে পাচ্ছি, সোলার প্ল্যান্ট এবং বিভিন্ন বিদ্যুতের প্রকল্পের ছবি। তো 1972 সালে বিদ্যুৎ খাতে উন্নয়নের জন্য আসলে এটি প্রতিষ্ঠিত হয়েছিল, 1972 সালে। এর মূল কাজ হচ্ছে বিদ্যুতের অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহ, এই কাজগুলো মূলত করে থাকে। অর্থাৎ বিদ্যুতের যে লাইন টানা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অবকাঠামো যেগুলো বলে সেগুলো নির্মাণ করা, তারপরে বিদ্যুৎ উৎপাদন করা, যে আমরা প্রত্যেকদিন যে বিদ্যুৎগুলো পাই বা বিভিন্ন ফ্যাক্টরিতে ব্যবহার করা হয়, এবং সেগুলো উৎপাদনের পর সেগুলো ডিস্ট্রিবিউট চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সঞ্চালন লাইন আছে সেগুলো দিয়ে গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, এই কাজগুলো এরা করে থাকে। এটি মূলত আসলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যেটা কারো থাকে, এটা মূলত শহর এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজগুলো এরা মূলত করে থাকে এই কোম্পানিটি। এটি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান। সেটা তো বোঝা যাচ্ছে, যেহেতু বিদ্যুৎ জ্বালানি খনিজ একই সাথে একটা মন্ত্রণালয়ের আওতাধীন। মূলত এটা এই প্রতিষ্ঠান সম্বন্ধে। তো এতক্ষণে আমরা যে 18টি প্রতিষ্ঠান সম্বন্ধে আলোচনা করলাম, তারপরে রাষ্ট্রীয় ব্যবসা কি, এর বৈশিষ্ট্য, রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্য কি, সেগুলো নিয়ে আলোচনা করলাম। তো এর থেকে আমরা যে জিনিসগুলো চিহ্নিত করতে পারি সেইগুলো কি হতে পারে, যেমন তোমরা আশা করি প্রশ্নের উত্তরগুলো করতে পারবে। যেমন রাষ্ট্রীয় ব্যবসার প্রধান উদ্দেশ্য কি, রাষ্ট্রীয় ব্যবসা কি সেটা পারবে, এর প্রধান উদ্দেশ্য কি, আশা করি সেটা এখন ব্যাখ্যা করতে বা পরীক্ষায় আসলে লিখতে তোমাদের সমস্যা হবে না। রাষ্ট্রীয় ব্যবসায় সকল প্রকার দায় কে বহন করে, এটা আমরা আলোচনা করেছি। তুমি যদি ভিডিওটি ভালো করে দেখে থাকো তাহলে নিশ্চয়ই এটা জানবে বা লিখতে পারবে। এরপরে অস্ত্র তৈরির কারখানা কার তত্ত্বাবধানে থাকা উচিত, এটা আমি কিন্তু বলেছি। তোমরা আশা করি সেখান থেকে উত্তরটি খুঁজে নেওয়ার চেষ্টা করবে। আরেকটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা উপযুক্ত ক্ষেত্রগুলো, আমি 18টি ক্ষেত্র বলেছি, আরো অনেক ক্ষেত্র আছে, সবগুলো আসলে এই পরিসরে আলোচনা করা সম্ভব নয়। তো তোমরা যতটা পারবে এখান থেকে আলোচনা করবে, বিশেষ করে অনার্স লেভেলে স্টুডেন্ট যারা, তোমাদের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন আসবে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এইগুলো উত্তর করতে হবে। আর এখন তোমাদের কিছু বাড়ির কাজ দিচ্ছি, যেহেতু এখন তোমরা করোনা পরিস্থিতিতে বাড়িতে থাকবে। তো এই পরিস্থিতিতে এই ক্লাসের শেষে আমি আশা করব যে তোমরা এই উত্তরগুলো করতে পারবে। এখানে যেমন প্রশ্নটা এরকম যে কিছু কিছু ব্যবসা রয়েছে যা রাষ্ট্রের অধীনে পরিচালিত হওয়া আবশ্যক, উক্তিটি যথার্থতা বিশ্লেষণ করো। তো তোমাদের এই ধরনের প্রশ্ন আসে, যে কোনো উদ্দীপক দেওয়া থাকবে, সেখান থেকে একটা প্রশ্ন এই ধরনের আসতে পারে, জ্ঞানমূলক বা অনুধাবনমূলক যে প্রশ্নগুলো থাকে। তো তো পরবর্তীতে যে বিশ্লেষণমূলক যে প্রশ্নগুলো থাকে
সেখানে তুমি কিন্তু এই প্রশ্নটা ঘ পার্টে যেটা থাকে, সেখানে তুমি কিন্তু এই প্রশ্নটা সহজে বিশ্লেষণ করতে পারবে। এবং অনার্সের শিক্ষার্থী যারা বা ডিগ্রি লেভেলে, তোমাদেরও 4 নম্বরের প্রশ্ন যেগুলো থাকে সেখানে কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারবে। তো তুমি বাসায় এগুলো প্র্যাকটিস করবে। যদি কারো সমস্যা হয় তুমি আমাকে ইনবক্সে শেয়ার করতে পারবে, যে আমি তোমাকে উত্তরগুলো পরবর্তীতে চেক করে দিব যে তোমার এখানে হয়নি বা এটা সমস্যা হয়েছে, বা এইভাবে লিখবে। তো এইটা বাড়ির কাজ। তো মোটামুটি এখানেই আজকের আলোচনা আসলে আমাকে ইতি টানতে হচ্ছে। তো তোমরা সবাই ঘরে থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে। আমরা অযথা বাইরে ঘোরাঘুরি করব না, ঘরে থাকবো, পড়াশোনা করব। এবং আমরা সবাই সৃষ্টিকর্তার কাছে দোয়া করব যাতে আমরা এই বৈষয়িক মহামারী পরিস্থিতি থেকে মুক্তি পেয়ে আবার ক্লাস করতে পারি, পরীক্ষা এবং আমাদের নিজ নিজ কাজে মনোনিবেশ করতে পারি। তোমরা সবাই ভালো থাকবে। পরবর্তীতে অন্য কোনো ক্লাসে হয়তো আবার তোমাদের সাথে দেখা হবে। আজ তাহলে এখানেই শেষ করছি।